লোকসভা নির্বাচনের প্রাক্ক্ষণে নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিক প্রকাশ করল ভারতীয় জাতীয় কংগ্রেস। আজ করিমগঞ্জ ইন্দিরা ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের জাতীয় স্তর তথা করিমগঞ্জ লোকসভা সমষ্টি ভিত্তিক দলীয় প্রার্থীর নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হলো। করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রাজেশ চক্রবর্তী সাংবাদিকদের বলেন, কংগ্রেসের জাতীয় স্তরের ইশতেহার বিশেষভাবে কংগ্রেস সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্তরে অনুমোদিত পদে 30 লক্ষ শূন্যপদ পূরণ, পাশাপাশি ডিগ্রি ও ডিপ্লোমাধারী বেকারদের বছরে 1 লক্ষ ভাতা প্রদান, দরিদ্র পরিবারে একজন মহিলা বছরে 1 লক্ষ টাকা পাওয়ার সুযোগ গ্রহণ, সাংবিধানিক সব ধরনের অধিকার রক্ষা করার অঙ্গীকার। অন্যদিকে করিমগঞ্জ লোকসভা সমষ্টি কংগ্রেস দলের প্রার্থী বিশেষ প্রতিশ্রুতির মধ্যে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে মহাসড়ক, বদরপুর ঘাটে ওভারব্রিজ নির্মাণ তথা ভৈরবী থেকে গুয়াহাটি প্রতিদিন এক্সপ্রেস সার্ভিস, দরিদ্র ভূমিহীন জনগণ মাটির পাত্তার সুযোগকরণ, বিনা খরচে আইনি সহায়তা প্রদান, ডি ভোটারদের সমস্যা নিরসনে, ভারত বাংলা সীমান্ত করিমগঞ্জ সুতাকান্দি এলাকায় আন্তর্জাতিক বাজার শুরু করা। করিমগঞ্জ সমষ্টি বিজেপি প্রার্থী তথা সাংসদ কৃপানাথ মালা একজন সুইচ অফ সংগ্রহ বলে উল্লেখ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত বাবু। দ্বারিকানাথ দাস, কৃপানাথ মালা উল্লেখযোগ্য। বিগত 5 বছর আমরা যদি শুধু আমরা না, করিমগঞ্জ এবং হাইলাকান্দি লোকসভা নির্বাচন চক্রের সর্বস্তরের জনগণ যদি পর্যালোচনা করেন, তাহলে 5 বছরের কৃপানাথ মালার সাংসদের যে কার্যকাল, সেই কার্যকালের ফল যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের মতে আমরা যারা কংগ্রেস করি, এবং আমার মনে হয় যে বরাক উপত্যকার প্রায় 90% যারা আমাদের আদর্শে বিশ্বাসও করেন না, কিন্তু তারাও স্বীকার করবেন যে এই সাংসদ একজন সুইচ অফ সাংসদ হিসাবে আমরা জানি। বিগত 5 বছর উনি সাংসদ ছিলেন এবং ওনার কার্যকালীন করিমগঞ্জ থেকে যেই ওনাকে ফোন করেছে কোনো কাজে, ওনার মোবাইল প্রায় সুইচ অফ পাওয়া যেত। তাই হি ইজ নোন অ্যাজ এ সুইচ অফ মেম্বার অফ পার্লামেন্ট। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা জানেন যে আমরা এবার এটা বারবার বলেছি যে ইন দ্য নেম অফ ডিলিমিটেশন থ্রু ইলেকশন কমিশন, যেটা দাবি করছেন আসামের মুখ্যমন্ত্রী, ইলেকশন কমিশনের নামে ডিলিমিটেশন করে বরাক উপত্যকার 40 লক্ষেরও অধিক জনসংখ্যা থাকা সত্ত্বেও ডেলিভারেটলি 2টি আসন করিমগঞ্জ লোকসভা নির্বাচন চক্র থেকে কর্তন করা হয়েছে। ওয়ারেস কার্বি আংলংয়ে যেখানে 16 লক্ষেরও মতো জনসংখ্যা রয়েছে, সেখানে 2টি আসন বৃদ্ধি করা হয়েছে। তো এটা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ডিলিমিটেশনটা করা হয়েছে। এই ডিলিমিটেশন যখন করা হলো, তখন আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে রাজ্যিক স্তরে এবং জেলা স্তরে আমরা এর প্রতিবাদ করেছি, বিভিন্নভাবে আমরা এর প্রতিবাদ করেছি। কিন্তু বিইং এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, একজন লোকসভার সদস্য হিসাবে একটি প্রতিবাদী শব্দ আজকে তিনি ভোটের জন্য দাবি করছেন জনগণের কাছে, তিনি কিন্তু একটি শব্দ প্রতিবাদ করেন। এবং এই প্রতিবাদ না করার জন্য
মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ আসন সাধারণ মানুষের জন্য মুক্ত হওয়ার পর কৃপানাথ মালাকে আবার রিপিট করে এই নির্বাচন চক্রে ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী করেছেন। আমরা বারবার বলছি যে 75 বছর, রাইট ফ্রম 1947 টু টিল ডেট, ডিলিমিটেশন হওয়ার আগ পর্যন্ত 75 বছর এই লোকসভা অঞ্চলের সমগ্র জনগণ, হিন্দু, মুসলিম, বাগানের চটাই শ্রমিক, মণিপুরী সম্প্রদায়ের লোক সবাই এক হয়ে এই রিজার্ভ সিট যেটা ছিল সেই রিজার্ভ সিটের প্রার্থীদেরকে আমরা ভোট দিয়ে জয়ী করেছি। ডিলিমিটেশন কে করেছে? ভারতীয় জাতীয় কংগ্রেস করেনি। ডিলিমিটেশন করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে সাধারণ জনগণের জন্য এই সিট মুক্ত হওয়ার পরও আবার তিনি সেই সুইচ অফ এমপিকে রিপিট করে প্রার্থী করেছেন। এর মানে কি? আমি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আমি যেভাবে বলবো বরাক উপত্যকার 40 লক্ষ মানুষের স্বার্থের পরিপন্থী কাজ করার পরও বরাক উপত্যকার হিন্দু সম্প্রদায়ের মানুষ, সাধারণ সম্প্রদায়ের মানুষকে আমি আবার কৃপানাথ মালাকে প্রার্থী করলাম, তোমাদেরকে তাদেরকে সেই কৃপানাথ মালাকে নির্বাচিত করতে হবে। আমি আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যারা বিশেষ করে কাস্ট হিন্দু রয়েছেন, সাধারণ, আজকে আমরা জানি অনেকেই মনোনয়ন চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে, মিশন রঞ্জন দাস, তারপর সুব্রত ভট্টাচার্য, আরো অনেক। আমি প্রশ্ন করতে চাই যে বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন বরাক উপত্যকায়, তাদের মধ্যে কেউ কি এতটুকু সাহস নেই যে হেমন্ত বিশ্ব শর্মাকে বলার যে যেহেতু এই সিট এবার মুক্ত হয়েছে সাধারণের জন্য, আপনি এবার আমাদের সাধারণ থেকে একজনকে মনোনয়ন দিন? আমি জানি তাদের সেই মেরুদণ্ড নেই। দে আর জাস্ট স্পাইনলেস ক্রিয়েশন। তাই এবারে আমরা মনে করি এবং বিশ্বাস করি, দীর্ঘদিন থেকে বরাক উপত্যকায় যে বুলডোজার চালানো হচ্ছে, বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, পাতারকান্দির কোটামণিতে উচ্ছেদ করা হয়েছে, সাধারণ মানুষের উপর থেকে চাল কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে রাস্তায় বিপন্ন করে ছেড়ে দেওয়া হয়েছে, বেকার যুবকদেরকে বলা হয়েছিল, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে 2021-এ যে বরাক উপত্যকায় যদি ভারতীয় জনতা পার্টির সরকার হয় তবে বরাক উপত্যকায় যারা স্থানীয় বেকার যুবক যুবতী আছেন, শিক্ষিত, তাদেরকে বরাক উপত্যকার শূন্য পদগুলো বরাক উপত্যকা থেকে দিয়ে সেই শূন্য পদগুলো পূরণ করা হবে। কিন্তু 1 লক্ষ চাকরি মুখ্যমন্ত্রী দাবি করে বলছেন, 1 লক্ষ চাকরি উনি দিয়েছেন। আমরা বারবার বলছি যে সেই 1 লক্ষের মধ্যে বরাক উপত্যকায় হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড়ে আপনি কতটা চাকরি দিয়েছেন তার শ্বেতপত্র, যদি আপনার সাহস আছে আপনি সেই শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা দাবি করে বলছি যে হাইলাকান্দি, কাছাড় এবং করিমগঞ্জ থেকে যদি অধিক সংখ্যক চাকরি যদি দেওয়া হয়ে থাকে, 3টি জেলায় মিলে ম্যাক্সিমাম 500 হবে, 500-এর অধিক হবে না। আজকে প্রায় 90%, মোর দেন 90% শূন্য পদগুলো আজকে বরাক উপত্যকার বাইরে থেকে এনে এখানে ফিল আপ করা হচ্ছে।
আজকে জেলা উপায়ুক্ত অফিসে আপনারা দেখবেন 4th গ্রেডের যারা চাকরি করছেন, 4th গ্রেডের চাকরি পর্যন্ত আজকে আমার যারা বেকার যুবক আছেন, যুবতী আছেন, তাদের চাকরি দেওয়ার মতো নেই, চাকরি পাওয়ার তাদের কি যোগ্যতা নেই? এই কথাগুলো বিজেপির নেতৃত্ব যারা আছেন তাদের বলার সাহস নেই হেমন্ত বিশ্ব শর্মা। তাই এই নির্বাচন নির্বাচিত প্রতিনিধি, আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই করিমগঞ্জে, তাই এই নির্বাচন হবে নির্বাচিত প্রতিনিধি ভার্সাস সাধারণ জনগণ। যে সাধারণ জনগণ রাজা বানায়, সেই সাধারণ জনগণ সেই রাজাকে ফকিরও বানাতে পারে। এর প্রমাণ এই নির্বাচনে হিন্দু, মুসলমান, বাগানের ছাঁটাই শ্রমিক সমস্ত সম্প্রদায়ের লোক দেবে বলে আমরা বিশ্বাস করি। তো আজকের মূল যে পর্ব, আমাদের সর্বভারতীয় আইকন, আমাদের ওয়ান অ্যান্ড অনলি বলেন কংগ্রেস মুক্ত করবেন ভারতবর্ষ, কিন্তু প্রতিটি বক্তব্যের প্রায় আধা মিনিট পর পর সে যে ব্যক্তিত্বর নাম নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন, সেই আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে নফরত কি বাজার মে মহাব্বত কি দোকানের নামে এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এটা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। 1947-এ এই ভারতবর্ষের মধ্যে অসংখ্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছে। এরপর দীর্ঘদিন কংগ্রেস শাসন ক্ষমতায় ছিল। আজকে সেই ভারতবর্ষকে 50 বছরের জন্য পিছিয়ে নেওয়া হয়েছে এই নরেন্দ্র মোদী এবং হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। তাই এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের সংবিধানকে বাঁচানোর জন্য, এই দেশের ধর্ম নিরপেক্ষতাকে বাঁচানোর জন্য এই নির্বাচন করিমগঞ্জ তথা সমগ্র ভারতবর্ষের জনগণের কাছে এটা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। এই আন্দোলনে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে নিখিল ভারত কংগ্রেস কমিটি, কংগ্রেসের জাতীয় স্তরের প্রতিশ্রুতি এবং বিশেষ করে আমাদের যিনি প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার তরফ থেকে কিছু প্রতিশ্রুতি আমরা কংগ্রেসের ম্যানিফেস্টোতে করলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরের অনুমোদিত পদে 30 লক্ষ শূন্য পদ পূরণ করা হবে। সঙ্গে প্রত্যেক ডিগ্রি ও ডিপ্লোমাধারী বেকারদের জন্য বছরে 1 লক্ষ ভাতা প্রদান করা হবে। দিস ইজ নাম্বার 1। 2 নম্বর প্রতিশ্রুতি, পুনরায় এনরেগা চালু করা হবে। চালু করে শ্রমিকদের দৈনিক 400 টাকা মজুরির ব্যবস্থা করা হবে। 3 নম্বর প্রতিশ্রুতি, দরিদ্র পরিবারের একজন মহিলাকে বছরে 1 লক্ষ টাকা প্রদান করা হবে। 4 নম্বর প্রতিশ্রুতি, বিনামূল্যে স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করা হবে। 5 নম্বর প্রতিশ্রুতি, ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর কংগ্রেস পার্টি। এছাড়াও রয়েছে শিক্ষা, অর্থনীতি, ধর্মীয় তথা পার্সোনাল লয়ের অধিকার, বন্ধ হওয়া স্কলারশিপ পুনরায় চালু করা এবং সাংবিধানিক সকল অধিকার রক্ষা করার প্রতিশ্রুতি। দিজ আর দ্য ন্যাশনাল, জাতীয় স্তরের যেগুলো প্রতিশ্রুতি, এই 5টা। আর আমাদের প্রার্থী যিনি আছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী, উনার তরফ থেকে 5টি প্রতিশ্রুতি এই ম্যানিফেস্টোতে। ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে মহাসড়ক সহ বদরপুর ঘাটে ওভারব্রিজ নির্মাণ করে ভৈরবী থেকে গৌহাটি পর্যন্ত প্রতিদিন এক্সপ্রেস সার্ভিস চালু করা হয়। দ্বিতীয় প্রতিশ্রুতি, করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাঠিগড়ার মধ্যবর্তী স্থানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন।
সুতারকান্দিতে আন্তর্জাতিক বাজার উন্নয়ন ও চালু করা। 3 নম্বর, দরিদ্র ও ভূমিহীন জনগণকে মাটির পাট্টা প্রদান এবং ডিভোটারদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান। 4 নম্বর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র স্থাপন করা। আই রিপিট এগেইন, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র স্থাপন করা। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষা কেন্দ্র সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার কেন্দ্র স্থাপন করা। 5 নম্বর, মৎস্যজীবী, কিরান, বাগানি এবং কৈবর্ত সমাজের সার্বিক উন্নয়নের জন্য দিসপুর দিল্লি লড়াই চালিয়ে যাওয়া। এই 5টা আমাদের যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীর তরফ থেকে এই 5টি প্রতিশ্রুতি এবং ন্যাশনাল প্রতিশ্রুতি হচ্ছে এটা। তো আমি এটা তুলে ধরছি আমাদের ম্যানিফেস্টো। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে শাসক দলের একটা অভিযোগ যে আপনারা বিত্তীয় যে ফাইন্যান্সিয়াল উৎসব বিনা আপনারা নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করছেন। এটা আমার অভিযোগ নয়, ভূপেন বরার বিরুদ্ধে শাসক দলের অভিযোগ যে আপনারা ফাইন্যান্সিয়াল উৎসব বিনা এই ম্যানিফেস্টো প্রকাশ করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল কোথা থেকে উৎস, ফাইন্যান্স কোথা থেকে আসছে? আপনারা যে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন এ নিয়ে আপনি কি বলবেন? এটা কোথা থেকে আসছে, উৎসটা কি? ফাইন্যান্সিয়াল উৎস। ভূপেন বরার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শাসক দলে অভিযোগ করেছেন, এ নিয়ে আপনি কি বলবেন? আমি একটা কথা বলছি আপনাকে, ভূপেন বরার বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে যে আর্থিক ওনাকে বলা হচ্ছে যে উনি চাঁদা নিচ্ছেন এবং ডেলিভারেটলি ভূপেন বরা রিপ্লাই দিয়েছেন যে হ্যাঁ আমি চাঁদা নিচ্ছি এবং প্রয়োজন হলে আরও চাঁদা নেব, অ্যান্ড উই আর স্ট্যান্ড বিহাইন্ড ভূপেন বরা। দিস ইজ মাই রিপ্লাই। যে সমগ্র বিশ্বজুড়ে যে ঈদ উদযাপন করা হয়, তো আমরা করিমগঞ্জ ব্যতিক্রম নেই। আপনি কি অসমবাসীকে কি শুভেচ্ছা জ্ঞাপন করবেন? আপনাদের মাধ্যমে ঈদ উল ফিতরের আমি তৃতীয় শুভেচ্ছা জানাই। আগামী দিনে আমাদের ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। বিশ্বে লম্বা একটা সময়, 1 মাস আমরা সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে ঈদ আমরা রোজা পালন করেছি। তারপরে সেই আত্মশুদ্ধি সেটা আমরা আশা রাখি যে এই রমজান মাসের পরে ঈদের মাধ্যমে উপরওয়ালা আমাদেরকে করুণা দেবে, আমাদেরকে আশীর্বাদ করবেন। সেই জন্য আপনাদের মাধ্যমে করিমগঞ্জের আপামর জনসাধারণকে আমি ঈদের তৃতীয় শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক। আর আগামী কল্য 9টায় করিমগঞ্জ শহর টাউন ঈদগায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আবহাওয়া ভালো থাকলে কয়েক হাজার মানুষের সমাগম হবে। আপনাদের সবার নিমন্ত্রণ, সেখানে একসাথে আমরা ধর্ম যার উৎসব সবার এরকম পালন যাতে করি। আবারও আপনাদের মাধ্যমে ঈদ মুবারক।